সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সওদাগরের দাড়িপাল্লায় সাংবাদিকতার লাশ, হিউম্যান রাইটস ওয়াচ এখন ঘুমন্ত পাহারাদার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, টিকা নেই, ভিটামিন নেই, কৃমিনাশকও নেই, বাড়ছে শিশুদের মৃত্যু মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদাবাজি থেকে খুন, কিশোরদের হাতে অস্ত্র ধরিয়ে বিএনপির অপরাধ অর্থনীতির সাজানো বাগান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দশম শ্রেণীর ছাত্রীকে 5 দিন আটকে রেখে ধর্ষণ, ঘাটাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক রনি গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার পর শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন প্রয়াত এরশাদের দল জাতীয় পার্টির নেতা জিএম কাদের, নীরব বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নবীনগঞ্জে জলমহাল ইজারা নিয়ে ইউএনও বিএনপি নেতা মুখোমুখি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভ্যান চালক হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নবীনগঞ্জে র্যাবের উপর হামলায় 3 সদস্য আহত, 4 ঘণ্টা অবরুদ্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ, নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। 2024 সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন নো ভোট নো বুট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি কি উদ্যোগ নিয়েছে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি, এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে গিয়েছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ 10টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ৮৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ 9টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়।
কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে। স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি। তারা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতিতে প্রবেশের সুযোগ পাবে, এটা ঠিক। তবে জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা বলা মুশকিল, কারণ তাদের পুরো নেতৃত্ব আত্মগোপনে। বাংলাদেশে জার্নালিস্টদের জেলখাটা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সবচেয়ে প্রকট। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের বরাতে সেই চিত্রই স্পষ্ট। আর সেই আঁধার ঘনীভূত হচ্ছে ৭১ টিভির মোজাম্মেল হক বাবুর মতো মুখপাত্রদের জামিন নামঞ্জুরের মধ্য দিয়ে। মঙ্গলবার হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েও জামিন পাননি তিনি, যে মামলার সূত্রপাত ২০২৫ সালের জানুয়ারিতে, অথচ তথাকথিত অভিযোগের শেকড় প্রথিত ২০০৭ সালে। সিপিজের এশিয়া প্যাসিফিক সমন্বয়ক কুনাল মজুমদারের ভাষ্য, এই অঞ্চলে বাংলাদেশ এখন সবার ওপরে। মোজাম্মেল বাবুর নামে এখন ৫টি মামলার ভিড়, তার ৪টেই ২০২৪ সালের জুলাই-অগস্টের কুয়ের প্রেক্ষাপটে দায়ের করা হত্যা মামলা। তার সঙ্গে কারাবন্দী আছেন শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হয়ে জেলে আছেন সাংবাদিক শওকত মাহমুদও। ২০২৫ সালের প্রিজন সেন্সাসে দেখা গেছে বিশ্বজুড়ে ৩০০-র বেশি সাংবাদিক কারাগারে, তাদের ১/৩ ৫ বছরের বেশি সময় ধরে বন্দী। প্রায় অর্ধেকের বিরুদ্ধেই এখনও রায় আসেনি। ২৬% আছেন বিনা রায়ে ৫ বছর বা তার বেশি সময় ধরে। সিপিজে এই দীর্ঘসূত্রিতাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেই মনে করে। কারাবন্দী সাংবাদিকের তালিকায় বিশ্বের শীর্ষে চীন, তাদের ৫০ জন আটক ছিলেন ডিসেম্বর পর্যন্ত। তারপরই মায়ানমার ৩০ জন নিয়ে, ইসরায়েল ২৯ জন নিয়ে। বাংলাদেশের অবস্থান চতুর্দশ, কিন্তু এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমরা এখন সবার চেয়ে এগিয়ে। কুনাল মজুমদার বলছেন, ৪ সাংবাদিককে ৬০০ দিন আটক রাখা হয়েছে, অথচ চার্জশিটই দাখিল হয়নি। বিচার শুরু না হতেই দণ্ডভোগের এই পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে জামিন নয়, হয়ে উঠেছে ব্যতিক্রম। সিপিজের ভাষায় জীবিতদের কবরস্থান হয়ে উঠেছে এই আটকের পরিস্থিতি। রাজনৈতিক প্রতিহিংসাই যে এই গ্রেফতারের মোড়কে ভূমিকা রাখছে, সে সন্দেহ প্রবল হয়ে উঠছে। কুনাল মজুমদারের বক্তব্য স্পষ্ট, হত্যা মামলার মতো স্পর্শকাতর এবং কঠোর অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এক্ষেত্রে অস্পষ্টই রয়ে গেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই সিপিজের ধারণা। সাংবাদিকতা পক্ষপাতদুষ্ট বা বিতর্কিত হতে পারে, কিন্তু সেটা কখনোই ফৌজদারি অপরাধ হয়ে উঠতে পারে না। গ্রহণযোগ্য সাংবাদিকতা কি তার চূড়ান্ত নির্ধারক সরকার হতে পারে না, বলেছেন কুনাল। হত্যা মামলা আর পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার প্রশ্ন যে সম্পূর্ণ আলাদা, তা বোঝার মতো আইনি ন্যূনতম বিচক্ষণতা এই সরকার রাখছে কিনা, সে প্রশ্ন তিনি জোর দিয়েই তুলেছেন। নেট নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান এই পরিস্থিতিকে দেখছেন বৃহত্তর রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন হিসাবে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল যখন রাষ্ট্রীয়ভাবেই অপরাধী প্রতিপদ্যিত হচ্ছে, তখন আওয়ামীপন্থী সাংবাদিকদের ওপর সেই রেশ এসে পড়াটা অমোঘ বলেই তিনি মনে করেন। আর এই অবস্থান থেকে সাংবাদিকদের বিভক্তি আরও স্পষ্ট করে দিচ্ছে যে অধিকার আদায়ের প্রশ্নে মতাদর্শের দেয়াল টপকানো যাচ্ছে না। পারস্পরিক সংহতির জায়গাটি দুর্বল হয়ে পড়েছে। কুনাল মজুমদারও এই ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। মনে করিয়ে দিয়েছেন, মতাদর্শগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে আইনের অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি দায়। এই বাস্তবতায় বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠীর প্রতি আস্থা রাখার মতো ভিত সাংবাদিক সমাজের কাছে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। কুনাল মজুমদার গত এপ্রিলের শেষে আইনমন্ত্রী বরাবর যে চিঠি দিয়েছেন, তার জবাব মেলেনি। অথচ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক গাদা প্রতিশ্রুতি দিয়েছিল। দমনমূলক আইন বাতিল থেকে শুরু করে রাজনৈতিক মামলা প্রত্যাহার, সাংবাদিকদের সুরক্ষা জোরদার করার কথা তারা লিখে রেখেছিল। এখন ২০২৬ সালের মে মাসে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতিগুলো কেবলই কাগজের ওপর কালির আঁচড় হয়ে আছে। সাংবাদিক শাহেদ আলম তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন, যেখানে স্থানীয় পর্যায়ের পুলিশের রাজনৈতিক মতাদর্শ নির্ভর ওভার রিয়্যাক্টের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হতে পারে। কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না।
সিপিজেডের বক্তব্য পরিষ্কার, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়। বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তদন্ত ও বিচার হতেই পারে, কিন্তু প্রশ্ন হল সেই প্রমাণের মানদণ্ড এখন কারা ঠিক করছে। 4 জন সাংবাদিক প্রায় 2 বছর ধরে জেলে, চার্জশিট পর্যন্ত নেই, অথচ সরকারের কোনো মহল থেকে এই স্বেচ্ছাচারিতার ব্যাখ্যা বা প্রতিকার নিয়ে একটি বাক্য শোনা যায়নি। এটা কি তবে 2001 থেকে 6 সালের সেই অন্ধকার সময়ের প্রত্যাবর্তন? সেই কুশাসনের রেশ আবারও কি থাবা বসিয়েছে সাংবাদিকতার ঘাড়ে? মানবাধিকার সংস্থাগুলোর নীরবতাও প্রকট। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো কি তবে চা আর মুড়ির আড্ডায় মগ্ন? তাদের বিবৃতি, জরুরি আহ্বান, নিন্দা প্রস্তাব সব যেন খেই হারিয়ে ফেলেছে। যে স্বেচ্ছাচারিতা, বিনা বিচারে আটকের যে সংস্কৃতি ফিলিস্তিনের বন্দির ভাষায় জীবিতদের কবরস্থান হয়ে উঠেছে, তার বিরুদ্ধে সরব হওয়া তো দূরের কথা। এই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন কুনাল। আর সে পথ যে মোটেও সহজ নয়, সেটাই তো এই নীরবতার মোড়কে ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। 10 মাসের শিশু মাহাজুবিকে বাঁচানো গেল না। 3 দিন আইসিইউতে জমে মানুষে লড়াই করার পর হামে মৃত্যু হয় তার। নারী ছেঁড়া ধনির নিথর শরীরে মাথা ঠেকিয়ে মা শিউলি আক্তারের সেই আর্তনাদ আজ মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের আকাশ বাতাস ভারী করে তুলেছে। মাহাজবি তো কেবল একটি নাম। হামের এই ভয়াবহ প্রাদুর্ভাবে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘণ্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 1 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন। চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 343 জন নিষ্পাপ শিশু। বিশেষজ্ঞরা বলছেন, এই মৃত্যু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং শিশুদের ওপর একের পর এক করা প্রশাসনিক অন্যায় ও চরম অবহেলার ফল। তদন্তে উঠে এসেছে যে হাম প্রতিরোধে কেবল টিকাই নয়, পুষ্টির বড় ভূমিকা থাকলেও সেখানেও শিশুদের বঞ্চিত করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেনের মতে, মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রচার নেই, ভিটামিন এ ক্যাম্পেইন বন্ধ ছিল, এমনকি কৃমিনাশক বড়িও ঠিকমতো খাওয়ানো হয়নি। এসবই অপুষ্টি বাড়িয়েছে এবং শিশুদের হামের সামনে অরক্ষিত করে তুলেছে। উদ্বেগজনক তথ্য হল, হামে আক্রান্ত শিশুদের 85%-ই বয়স 5 বছরের কম। এর মধ্যে 65% শিশুই কোনো টিকা পায়নি। টিকার আওতা 95% হওয়ার কথা থাকলেও বাস্তবে তা 82%-এ নেমে এসেছে। অর্থাৎ প্রতি বছর কয়েক লাখ শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে। 2020 সালের পর জাতীয় টিকা ক্যাম্পেইন করার কথা থাকলেও সাবেক অন্তর্বর্তী সরকারের সময় তা বারবার পেছানো হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে এখনকার শিশুদের। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে অপরিহার্য ভিটামিন এ এর ঘাটতিও এখন প্রকট। প্রতিবছর 2 বার ভিটামিন এ ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও 2025 সালের শেষ দিকে তা করা হয়নি। একই পরিস্থিতি কৃমিনাশক কর্মসূচির ক্ষেত্রেও। অন্যদিকে 2022 সালের জরিপ অনুযায়ী যেখানে 65% শিশু মায়ের বুকের দুধ পেত, বর্তমানে তা কমে 53%-এ দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি এবং টিকার এই দ্বিমুখী অভাবই আজকের এই মহামারী সদৃশ পরিস্থিতির মূল কারণ। রাজধানী ঢাকা এখন যেন এক উন্মুক্ত রণক্ষেত্র। যে শহরকে আমরা নিজেদের আত্মার শহর ভাবি, সেই শহরের অলিগলি থেকে রাজপথ আজ লাল হয়ে উঠছে খুনের রক্তে। 21 মাসে প্রকাশ্য দিবালোকে 23টি আলোচিত সন্ত্রাসী ঘটনা ঘটল। এর মধ্যে 7টি নৃশংস হত্যাকাণ্ড। খুনের শিকারদের অধিকাংশই খুন হয়েছেন পেশাদার শুটারদের গুলিতে। যেন সিনেমার কোনো দৃশ্য নয়, এ যেন আমাদের নিত্যদিনের বাস্তবতা। অথচ এই যে মৃত্যুর মিছিল, এই যে টিটন থেকে শুরু করে টেরি সুমন, আরিফ সিকদার কিংবা কামরুল আহসান সাধনের মতো মানুষদের প্রকাশ্যে হত্যা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি গভীর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার স্পষ্ট ছাপ। যে দলটি নিজেদের গায়ে রাষ্ট্র মেরামতের দায়ভার নিয়েছে, সেই দলটি শাসনামলে পুরনো সন্ত্রাসীরা যেন জেলের তালা ভেঙে রাস্তায় নেমে এসেছে। প্রশ্ন জাগে, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে ক্রসফায়ারের ভুয়া নাটক মঞ্চায়ন করা এই দলটি কি আবারও অন্ধকার জগতের কারিগর হয়ে উঠল? খন্দকার নাইম আহমেদ ওরফে টিটনের রক্ত রাজপথ শুষে নেওয়ার আগেই নিয়তি যেন বার্তা দিয়েছিল। গুলশানের সুমন মিয়া, বাড্ডার সাধন, পরস্পর প্রতিশোধের এই চক্র থামেনি একদিনও। ভুক্তভোগী মোহাম্মদ রাজন বলছেন, তার মাথা থেতলে দিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, অথচ আজ পর্যন্ত তিনি বিচার পাননি। এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কী হতে পারে?
অথচ আমরা দেখছি এই সন্ত্রাসীরা জামিন পাচ্ছে, বিদেশে পালাচ্ছে, আবার বসে বসে ভাড়াটে শুটার দিয়ে খুন করাচ্ছে। কিশোর ছেলেদের হাতে তুলে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে মিরপুরে ১ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করার সাহস, এই যে রায়ের বাজারে ইমন হোসেনকে কুপিয়ে খুন, এর নেপথ্যে কারা? বিশ্লেষণ বলছে পোশাকের ঝুট, বাসাবাড়ির ময়লা, কোরবানির হাট আর ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই রক্তারক্তি। আর এই পুরো চক্রটা চলছে বিদেশি নম্বর থেকে কল করে। প্রশ্ন হল, দেশে বসে যখন সরকারের অত্যুৎসাহী মন্ত্রীরা বাংলাদেশ ট্যুরিজম নিয়ে মহাপরিকল্পনা করছেন, তখন বিদেশে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীরা কিভাবে অনায়াসে দেশে খুনের নির্দেশ দিচ্ছে? কে তাদের সেই অভয় দিচ্ছে? উত্তরটা স্পষ্ট। যে দলের জন্ম সেনানিবাসের অন্ধকারে, সেই দলের কাছ থেকে আলু আশা করা বোকামি। টাঙ্গাইলের ঘাটাইলে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে গ্রেফতার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রনির মাকেও গ্রেফতার করা হয়েছে। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে নিরুদ্দেশ হন ছাত্রদল নেতা রনি। এরপর একটি ভাড়া বাসায় মেয়েটিকে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকাকালীন রনি এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাফেরা করলেও মেয়েটির কোনো হদিশ দিচ্ছিলেন না। অবশেষে মেয়ের সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঘাটাইল মডেল থানায় নাসির উদ্দিন রনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশি অভিযানে প্রধান অভিযুক্ত রনি এবং তার মাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে একজন দায়িত্বশীল ছাত্রনেতার এমন কুরুচিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক নিন্দা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পর বাংলাদেশের আরও একটি প্রথম সারির নেতা ও দল শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাল। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির নেতা জি.এম. কাদের আশা প্রকাশ করেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতিসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ, জি.এম. কাদের এরশাদের ভাই। তিনি এখন জাতীয় পার্টির সভাপতি। এর আগে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসিনা আশা প্রকাশ করেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের হাট ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে। সি.এম. কাদের বলেছেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যেও তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী রাজনৈতিক যাত্রা এবং তার পিতা শিশির অধিকারীর অবদানও কেমন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়। জাতীয় পার্টির নেতা কেশ বিজ্ঞপ্তিতে বলেছেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য কাজ করছেন। কাঠি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত সেই পারিবারিক জনসেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতীয় পার্টির নেতা বলেছেন, নন্দগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। অন্যদিকে বাংলাদেশের শাসক দল বিএনপি প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছে। ভারতের একটি সংবাদমাধ্যম প্রতিক্রিয়া চাইলে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন এর ফলে তিস্তার জল চুক্তি সহজে সম্পন্ন হবে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জলমাহাল ইজারার অনিয়ম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মুখোমুখি অবস্থানে রয়েছেন। নুরুল আমিন ইউএনও এর বিরুদ্ধে জলমাহাল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ প্রত্যাখ্যান করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তার ফেসবুক আইডিতে জানিয়েছেন, জলমাহাল ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষ বাণিজ্যের স্থান নেই। তিনি দাবি করেন, উপজেলা প্রশাসনের মূল লক্ষ্য হল প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। জলমাহাল কোনো ব্যক্তিগত সম্পদ নয়, প্রভাবশালীরা সিন্ডিকেট করে তা ভোগ করবে। তদবির নয়, বরং সাধারণ ও প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর স্বার্থরক্ষায় বদ্ধপরিকর আমরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা জলমাহাল কমিটির প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং প্রচলিত আইন মেনেই নেওয়া হয়েছে। কোনো বিশেষ মহল বা ব্যক্তিকে সুবিধা দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যদি কারো কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে তবে তা উপস্থাপন করুন। প্রমাণ ছাড়া অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার থেকে বিরত থাকার অনুরোধ করেন। স্থানীয় প্রভাবশালী মহলের সিন্ডিকেট ভেঙে জলমাহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের একাধিক মামলার আসামি শফিক ও তার বাহিনীর হাতে সোমবার বিকেলে র্যাবের ৩ সদস্য আটক ও মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে র্যাবের ৩ সদস্য আহত অবস্থায় রয়েছেন। এই সময় শফিক বলছে, মার দুধের কসম, আজীবন আর এই খাগাতুয়া গ্রামে আইতি না। যদি প্রশাসনের লোক আবার খাগাতুয়া আইসোস, একবারই কাইট্টা ফালাই দিমু। এর আগে 2 বার আইসোস আমারে ক্রসফায়ারে মাইরালাতি। অপরদিকে র্যাব সদস্যরা কান ধরে বলছেন, মায়ের দুধের কসম, আল্লাহ যেন আপনার কোনো ক্ষতি না করে। র্যাব সিপিসি 9 সূত্রে জানা যায়, সোমবার বিকেলে খাগাতুয়া গ্রামের ভেতর দিয়ে র্যাব 9 সিপিসি 1-এর 4 সদস্যের একটি গোয়েন্দা টিম বাঞ্ছারামপুরের দুর্গারামপুরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যাওয়ার পথে ওই র্যাব সদস্যদের শফিক ও তার বাহিনী ঘিরে আটকে ফেলে। পরিচয় দেওয়ার পরই র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই সময় সার্জেন্ট ফারুক কোনোভাবে স্থান ত্যাগ করতে সক্ষম হলেও হাবিলদার AKM রাশেদ মোশাররফ বিজিবি 42, কনস্টেবল মোহাম্মদ কাজল মিয়া 33 এবং কনস্টেবল আব্দুল মালেককে বেধড়ক মারধর করা হয়। পরে তাদের হালিম মিয়ার বাড়িতে নিয়ে প্রায় 4 ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে র্যাব সিপিসি 9-এর একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে। পরবর্তীকালে পুলিশের সহায়তায় অবরুদ্ধ 3 র্যাব সদস্যকে উদ্ধার করা হয়। পরে নবীনগর সার্বজনীন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত 9:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার হয়ে চলে যায়। শফিকের বিরুদ্ধে নবীনগর থানায় চুরি, ডাকাতি ও খুনের মামলাসহ 28টি মামলা রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী আমার দেশকে বলেন, যাদের আটক করা হয়েছিল তারা র্যাবের সদস্য ছিলেন। নবীনগর সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া চলে গেছেন। এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।